ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সির পার্ট বি আমি শুরু করেছি। পার্ট বির আগের দিন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে জেনেছি। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডেফিনেশন আর শিডিউল 6 অনুযায়ী ভার্টিক্যাল ফর্মে কিভাবে ব্যালেন্স শিট তৈরি করতে হয়। আজকে আমরা পরবর্তী টপিক অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস সম্বন্ধে জানব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এফএসএ, আর্থিক বিবরণীর বিশ্লেষণ। এর আন্ডারে আমরা তিনটে কোয়েশ্চেন পড়ব। ফার্স্ট হচ্ছে মিনিং অফ এফএসএ অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের অর্থ, অবজেক্টিভস অফ এফএসএ আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য, আর লিমিটেশনস অফ এফএসএ আর্থিক বিবরণী বিশ্লেষণের সীমাবদ্ধতা। তো প্রথম কোশ্চেনটা দেখি, মিনিং অফ এফএসএ। সাধারণভাবে বিশ্লেষণ মানে অ্যানালিসিস বলতে কি বোঝায় না, বোঝায় গভীরভাবে পর্যালোচনা বা অনুসন্ধান, কোনো কিছু নিয়ে এনকোয়ারি করা। সুতরাং আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে বোঝায় বিবরণীর অন্তর্ভুক্ত আর্থিক উপাত্তগুলি, অর্থাৎ একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের শেষে একটা প্রতিষ্ঠান যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে তার মধ্যে যে ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো থাকে, আর্থিক উপাত্তগুলো থাকে, সেগুলোর পরীক্ষা করা। কেন না, যাতে তাদের অন্তর্নিহিত অর্থ ও তাৎপর্য অনুধাবন করা যায়। তো ডেফিনেশন হিসেবে আমরা জে.এন. মায়ারের বক্তব্য দেখে নেব। জে.এন. মায়ার তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস নামক একটি গ্রন্থে বলেছেন যে আর্থিক বিবরণীর বিশ্লেষণ হলো মূলত কোনো একটি একক বিবরণী প্রতিষ্ঠানের আর্থিক বিষয়ে যেসব তথ্য প্রকাশ করে তাদের মধ্যে সম্পর্কের সমীক্ষা এবং একগুচ্ছ বিবরণীর মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আর্থিক বিষয়গুলির ঝোঁক বা গতি প্রকৃতি সংক্রান্ত সমীক্ষা। তো কি বলছে না, আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে একটা একক বিবরণী, মানে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের শেষে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয় সেই তার যে আর্থিক বিষয় যেগুলো সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো থাকে তার সম্পর্কে সমীক্ষা, অর্থাৎ বিভিন্ন ইনফরমেশনের মধ্যে বিভিন্ন ফিনান্সিয়াল ডেটা বা ইনফরমেশনের মধ্যে যে রিলেশনশিপ সেটা সমীক্ষা করা এবং একগুচ্ছ বিবরণীর মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আর্থিক বিষয়গুলির ঝোঁক বা গতি প্রকৃতি সংক্রান্ত সমীক্ষা। ঝোঁক বা গতি প্রকৃতি সংক্রান্ত সমীক্ষা মানে ট্রেন্ড অ্যানালিসিস, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের ট্রেন্ডটা কেমন। মানে যদি আমি প্রফিট ধরি তাহলে দু বছর বা 3 বছরের প্রফিট যদি আমরা অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো যে প্রতিষ্ঠানের প্রফিটটা বাড়ছে না কমছে নাকি স্থির আছে। এটাই হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস বা ঝোঁক বা গতি প্রকৃতি সংক্রান্ত সমীক্ষা। ইংলিশ ডেফিনেশনটা দেখে নেব। ইংলিশ ডেফিনেশনে কি বলেছে, Financial statement analysis is a study of relationship among the various financial factors in a business as disclosed by a single set of statement and a study of the trends of the factors as shown in a series of statement. তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস হচ্ছে ফিনান্সিয়াল ফ্যাক্টরস, যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে একটা বিজনেসের ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে ফিনান্সিয়াল ফ্যাক্টরসগুলো থাকে তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা স্টাডি করা এবং অ্যাজ ডিসক্লোজড বাই দ্য সিঙ্গল সেট অফ স্টেটমেন্ট অ্যান্ড এ স্টাডি অফ ট্রেন্ডটা কীরকম সেটাকে স্টাডি করা অফ দ্য ফ্যাক্টরস, এই ফ্যাক্টরসের অ্যাজ শোন ইন দ্য সিরিজ অফ স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের মধ্যে যে ফ্যাক্টরসগুলো আছে তার ট্রেন্ড কীরকম সেটা স্টাডি করাই হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। দেখো, কোনো কারবারি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে দুটো বিষয় সম্বন্ধে তার ব্যবহারকারী মানে তার ইউজারদের ধারণা দেয়। ইউজার কারা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের ইউজার কারা আমরা আগের দিন দেখেছি। ইউজার দুজন হয়, একটা কিছুজন ইন্টারনাল ইউজার, কিছু এক্সটার্নাল ইউজার। সেই ইউজারদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দুটো বিষয়ে ধারণা দেয়, একটা হচ্ছে মুনাফাযোগ্যতা বা প্রফিটেবিলিটি, আর হচ্ছে আর্থিক সামর্থ্য বা ফিনান্সিয়াল সাউন্ডনেস। পয়েন্টসগুলো একটু দেখে নেব। প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য সম্বন্ধে জানা, প্রথম পয়েন্টস হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য সম্বন্ধে জানা।
টু নো দ্য ফিনান্সিয়াল হেলথ অফ দ্য ফার্ম। আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের লাভ অর্জন ক্ষমতা আর আর্থিক অবস্থা মানে প্রফিটেবিলিটি আর ফিনান্সিয়াল সাউন্ডনেস সম্বন্ধে তথ্য সরবরাহ করে। আর এগুলো থেকে প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য অর্থাৎ সম্পত্তি ও দায়গুলো সম্বন্ধে ধারণা পাওয়া যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের কতটা অ্যাসেট আছে আর কীরকম লায়াবিলিটি আছে সেটা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। কিন্তু এই ধারণাটা কতটা নির্ভরযোগ্য, মানে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে ফ্যাক্টরসগুলো আছে, যে অ্যাসেট আর লায়াবিলিটিগুলো সম্বন্ধে বলা আছে, সেগুলো আদৌ ঠিক কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? কারণ আমরা দেখেছি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনেক সময় ভুলভাবে তৈরি করা হয়। কেন না, যেমন ধরো যদি আমি প্রফিট বেশি দেখাই, তাহলে প্রফিট কম দেখাই, তাহলে আমাকে ট্যাক্স কম দিতে হবে, ওয়ার্কারদের স্যালারি কম দিতে হবে। তো এইভাবে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ভুল তথ্য অনেক সময় থাকতেই পারে। তাই কতটা নির্ভরযোগ্য সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কতটা রিলায়েবল, সেটা জানার জন্য অবশ্যই ফিনান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালিসিস করা প্রয়োজন। সেকেন্ড পয়েন্ট, মুনাফা যোগ্যতার মূল্যায়ন। মুনাফা যোগ্যতা বলতে কি বোঝে না, লাভ অর্জন ক্ষমতা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে প্রফিটেবিলিটির ক্যাপাসিটি কতটা সেটা ডিটারমাইন করা। এর ওপর প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দীর্ঘকালীন স্থায়িত্ব নির্ভর করে। অর্থাৎ প্রতিষ্ঠানটা কতদিন পর্যন্ত স্টেবল হবে সেটা অবশ্যই তার প্রফিট আর্নিং ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে। মুনাফা অর্জনের ওপর প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাও নির্ভর করে। তাই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ অর্জনে কতটা দক্ষতা অর্জন করতে পেরেছে তার মূল্যায়ন করা হয়। তাই প্রফিটেবিলিটি ডিটারমাইন করার জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করা হয়ে থাকে। থার্ড পয়েন্ট, ঋণ পরিশোধ করার ক্ষমতার মূল্যায়ন। ঋণ পরিশোধ কারবারি প্রতিষ্ঠানে মানে টু ইভ্যালুয়েট দ্য ডেট সার্ভিসিং ক্যাপাসিটি অফ দ্য ফার্ম। কারবারি প্রতিষ্ঠানে অর্থ সংস্থানের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় বিষয়ের ওপরই নির্ভর করে। তোমরা এগুলো ক্লাস 11-এ বিএসসিটিতে পড়েছো যে সোর্স অফ ফিনান্স দুরকম হয়। একটা ইন্টারনাল সোর্স, সেগুলো হচ্ছে শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিং, আর কিছু এক্সটার্নাল সোর্স আছে মানে লোন ক্যাপিটাল, ডিভেঞ্চার, লোন ফ্রম ব্যাংক, লোন ফ্রম আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এরকম ছিল। তাই এই যেগুলো অভ্যন্তরীণ উৎস সেগুলোকে নিজস্ব মূলধন বলে অর্থাৎ ওন ক্যাপিটাল, আর যেগুলো বাহ্যিক উৎস সেগুলো হচ্ছে লোন ক্যাপিটাল বা ঋণ মূলধন। কোনো প্রতিষ্ঠানের আর্থিক মূলধন কাঠামোয় ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এই লোন ক্যাপিটাল আর ওন ক্যাপিটাল দুটো থাকাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা ঋণ পরিশোধের ক্ষমতা আবার দুটো বিষয়ের ওপর নির্ভর করে। কি কি না, প্রতিষ্ঠানটির আর্থিক সচ্ছলতা অর্থাৎ সলভেন্সি কন্ডিশন, আর আর্থিক তারল্য মানে লিকুইডিটি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে সলভেন্সি কীরকম আর লিকুইডিটি পজিশন কীরকম সেটা জানার জন্য কিন্তু আমাদের ডেট সার্ভিসিং ক্যাপাসিটি জানতে হয়। কারণ যারা দীর্ঘমেয়াদী ঋণ সরবরাহ করে তারা প্রতিষ্ঠানের সলভেন্সির ধারণা পেতে চায়, আর যারা পাওনাদার বা ধারে পণ্য সরবরাহ করে তারা প্রতিষ্ঠানের আর্থিক তারল্য সম্বন্ধে ধারণা পেতে চায়। আর এটা কিভাবে জানা যাবে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মাধ্যমে। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মাধ্যমে প্রতিষ্ঠানের সলভেন্সি আর লিকুইডিটি এই দুটো সম্বন্ধে ধারণা পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, বিনিয়োগের ওপর আয় নির্ধারণের উদ্দেশ্য, টু ডিটারমাইন দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি যে ইনভেস্ট করে, যে ইনভেস্টররা যে ইনভেস্ট করে, কেন করে? তার পরিবর্তে নিশ্চয়ই তারা কিছু রিটার্ন পায়, অর্থাৎ ইন্টারেস্ট পায় বা রিটার্ন পায়। সেই রিটার্ন প্রতিষ্ঠানের এফিসিয়েন্সির ওপর ডিপেন্ড করে, মানে সেটা প্রতিষ্ঠানের এফিসিয়েন্সিকে বোঝায়। আয় বিবরণী থেকে অর্থাৎ প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে প্রতিষ্ঠানের মুনাফা যোগ্যতার পরিমাপ পাওয়া যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটির ধারণা আমরা কী থেকে পাই? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে বা ইনকাম স্টেটমেন্ট থেকে। কিন্তু এই বিনিয়োগের ওপর আয় নির্ধারণ মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই ধারণাটা পাওয়ার জন্য কিন্তু শুধু আয় বিবরণী নয়, ইনকাম স্টেটমেন্টের সাথে সাথে ব্যালেন্স শিটের ওপরও নির্ভর করতে হয়। কারণ সংগৃহীত মূলধন কতটা দক্ষতার সাথে প্রতিষ্ঠান ব্যবহার করতে সমর্থ হয়েছে সেটা আমাদের জানা অবশ্যই দরকার। মানে এই প্রতিষ্ঠানের ক্যাপিটাল স্ট্রাকচারটা কীরকম বা প্রতিষ্ঠানের মূলধন ক্যাপিটাল কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করা গেছে সেটা জানার জন্য আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করা দরকার।
লাস্ট পয়েন্ট, উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি, বেসিস অফ সাউন্ড ডিসিশন মেকিং। একটা কারবারি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তির স্বার্থ জড়িত, কিছু ইন্টারনাল ব্যক্তি আছে, কিছু এক্সটার্নাল ব্যক্তি আছে, সবাই ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তাহলে এদের স্বার্থ কিন্তু একরকম নয়, ভিন্নধর্মী। সকলের স্বার্থ সুরক্ষিত থাকার জন্য প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দীর্ঘকালীন স্থায়িত্ব থাকা দরকার। এর ওপর এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের ওপর নির্ভর করে বিভিন্ন স্বার্থযুক্ত পক্ষ তাদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশনগুলো দেখে কোনো ব্যক্তি, মানে আমি যদি ক্রেডিটার ধরি, তাহলে তারা ডিসাইড করে তারা পরবর্তীকালে আর প্রতিষ্ঠানে ধারে পণ্য সরবরাহ করবে কিনা। যদি ইনভেস্টার দেখি যে তারা ইনভেস্টমেন্টে কতটা ইন্টারেস্ট দেখাবে, সেটাও ফিনান্সিয়াল স্টেটমেন্টের ওপর নির্ভর করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর এগুলো অ্যানালিসিসের মাধ্যমেই তার রিলায়েবিলিটি প্রমাণ করা যায়। তাই প্রতিষ্ঠানের অবস্থার দর্পণ হিসাবে গণ্য করা যেতে পারে ফিনান্সিয়াল স্টেটমেন্টকে। তো এই কারণের জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করা খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা দেখলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের অবজেক্টিভস। এরপরে আমরা চলে যাব ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের সীমাবদ্ধতা, মানে লিমিটেশনস। কী কী লিমিটেশনস আছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে? ফার্স্ট পয়েন্ট কি বলেছে? তুলনাজনিত সীমাবদ্ধতা, লিমিটেশনস ইন কম্প্যারিজন। আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করা হয় মূলত আর্থিক অবস্থা ও আর্থিক ফলাফল জানার জন্য। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল কন্ডিশন আর ফিনান্সিয়াল পজিশন কীরকম সেটা জানার জন্যই, এবং পরবর্তীকালে সেইগুলো আগের বছরের আর্থিক ফলাফলের সাথে তুলনা করে গতি প্রকৃতি নির্ধারণ করা হয়। অর্থাৎ এবছরের আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে প্রিভিয়াস ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি যদি কম্পেয়ার করি, তাহলেই বুঝতে পারবো যে আমাদের ট্রেন্ড কীরকম চলছে। কিন্তু এই ফলাফল কিন্তু সবসময় আমরা ঠিকঠাক তুলনা করতে পারি না। কেন তুলনা করতে পারি না? না, তার প্রধান কারণ হচ্ছে এইখানে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে অর্থকে পরিমাপের সুস্থিত একক, মানে স্টেবল ইউনিট অফ মেজারমেন্ট বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ মানিকে স্টেবল ইউনিট অফ মেজারমেন্ট, পরিমাপে সুস্থিত একক, কিন্তু এই ধারণাটাই হচ্ছে সবচেয়ে ভুল। এছাড়াও আর্থিক বিবরণীগুলি তৈরির ক্ষেত্রে বিভিন্ন রকম অনুমান বা ব্যক্তিগত ধ্যান ধারণা, অর্থাৎ যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে বা ম্যানেজমেন্ট, তাদের ধ্যান ধারণার প্রয়োগ ঘটে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এই ত্রুটি থেকে যায় বিশ্লেষণের মধ্যে। তাই আমরা যদি 2 বছর বা 3 বছরের কম্পেয়ার করে থাকি, তাহলে কিন্তু সবসময় সঠিক ফল পাওয়া যায় না। পরের পয়েন্ট, অন্তর্বর্তী প্রতিবেদনের ফলাফল, রেজাল্ট অফ ইন্টারিম রিপোর্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে তৈরি করা হয়। ওই হিসাবকাল জুড়ে যেসব আর্থিক ঘটনা ঘটে সেগুলির আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। কিন্তু এটা কিন্তু ফাইনাল রিপোর্ট নয়, কারণ একটা নির্দিষ্ট ইয়ারের শেষেই সেই প্রতিষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে না। তাহলে একটা ইয়ারের শেষে মানে বছরের মাঝখানে আমরা করছি, মানে বছরের শেষে মানে পুরো লাইফ অফ দ্য ফ্যাক্টরি, মানে লাইফ অফ দ্য প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের যে পুরো লাইফ, তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করছি। তাই অন্তর্বর্তীকালীন প্রতিবেদন, কারবারি পরিবেশের পরিবর্তনের ফলে আর্থিক বিবরণীতে যে পরিবর্তন ঘটে তা কিন্তু এগুলো থেকে জানা সম্ভব হয় না। নেক্সট পয়েন্ট নাম্বার 3 দেখব মুদ্রাস্ফীতিজনিত সীমাবদ্ধতা। তো আমি প্রথমেই বললাম যে এখানে আমরা সবসময় মানিকে স্টেবল ইউনিট অফ মেজারমেন্ট বলে ধরে নিই, একটা স্থিতিশীল একক। কাজেই আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত কোনো বিষয়টি ঐতিহাসিক মূল্যে, আবার কোনো বিষয়টি বর্তমান মূল্যে প্রকাশ করা হয়, যেটা হিস্টোরিক্যাল ভ্যালুতে প্রকাশ করি কিছু, আবার কিছু আমরা বর্তমান মূল্যে প্রকাশ করি। অর্থাৎ অর্থের সময়গত মূল্য, মানে টাইম ভ্যালু অফ মানি, আমরা কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টে বিবেচনা করা হয় না। কিন্তু বাস্তবে কি তাই হয়? বাস্তবে মুদ্রাস্ফীতিজনিত কারণে অর্থের মূল্য হ্রাস ঘটে। যদি আমার ইনফ্লেশন হয়, তাহলে আমার মানির ভ্যালু কমে যায়। তাই আর্থিক বিবরণী কিন্তু প্রতিষ্ঠানে এই ইনফ্লেশনের ফলে যে মানির ভ্যালুটা কমে যাচ্ছে সেটা দেখায় না। তাই সেই কারণে প্রকৃত ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থার চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়। নেক্সট পয়েন্ট, আর্থিক ঘটনার উপর নির্ভরতা। আমি প্রথমেই অনেক বলেছি যে
আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট সবসময় ফিনান্সিয়াল ইনফরমেশানই ডিসক্লোজ করে, অর্থাৎ আর্থিক বিবরণীতে আর্থিক বিষয়গুলো তুলে ধরা হয়। সেখানে কিন্তু একটা প্রতিষ্ঠানে অনেক অনার্থিক ঘটনাও ঘটে থাকে, যেগুলো আমরা অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারি না, সেই বিষয়গুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু দেখানো হয় না, তাই আর্থিক বিশ্লেষণে সেগুলো গণ্য করা হয় না। এইসব কারণে আর্থিক বিশ্লেষণের আধুনিক দৃষ্টিভঙ্গি অনার্থিক ঘটনা কী কী, যেমন আমি বলতে পারি ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি, আমার ম্যানেজমেন্টের এফিসিয়েন্সির ওপরও আমার প্রফিটেবিলিটি বা অন্য কিছু নির্ভর করে, কিন্তু সেটা গিয়ে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখাই। ওয়ার্কারদের পারফরমেন্স, ওয়ার্কারদের দক্ষতা কতটা, সেই অনার্থিক ঘটনাগুলোকেও কিন্তু বিশ্লেষণ করার কথা আধুনিক দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে। তবে অনার্থিক ঘটনা সংক্রান্ত ইনফরমেশন পাওয়া কি সোজা? একজন ওয়ার্কারের এফিসিয়েন্সি কতটা সেটা কি ক্যালকুলেট করা সোজা? এবং এ ব্যাপারে কোনো নিয়মমাফিক পদ্ধতিও এখনও গড়ে ওঠেনি। তাই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে শুধুমাত্র আর্থিক বিষয়গুলোই দেখানো হয়, অন্য অনার্থিক বিষয়গুলো কিন্তু এখানে থাকে না। তাই এর একটা বড় লিমিটেশনস হচ্ছে আর্থিক ঘটনার ওপর নির্ভরতা, ডিপেন্ডেন্স অন ফিনান্সিয়াল ইভেন্টস। পরেরটা ব্যক্তি নিরপেক্ষ নয়, নট অবজেক্টিভলি ডান। আর্থিক বিবরণী বিশ্লেষণ করার ক্ষেত্রে বিশ্লেষকের ব্যক্তিগত বিচার বিবেচনা ও মতামত বিশেষ গুরুত্ব পায়। যে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালিসিস করছে তার নিজস্ব মত এবং তার মতামত কিন্তু এখানে গুরুত্ব পায়, কারণ বিশ্লেষণের কোন পদ্ধতিটি ব্যবহার করা হবে তা বিশ্লেষকের পছন্দের ওপরই নির্ভর করে। অ্যানালিসিস করার অনেক রকম পদ্ধতি থাকে, তার মধ্যে কোন পদ্ধতিটা আমরা অ্যাডপ্ট করব, কোন পদ্ধতিতে আমরা আমাদের প্রতিষ্ঠানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করব, সেটা কিন্তু যে অ্যানালিসিস করছে তার পছন্দের উপর নির্ভর করে। তাছাড়া বিশ্লেষণের উদ্দেশ্য ব্যবহারকারী অনুসারে পরিবর্তিত হয়। তাই দেখা যায় আর্থিক বিবরণী বিশ্লেষণগুলো কোনোভাবেই ব্যক্তি নিরপেক্ষ হতে পারে না। ব্যক্তিগত ধ্যান ধারণার প্রয়োগ ঘটে বলে এইরূপ বিশ্লেষণ সার্বজনীন ও সর্বজন গ্রাহ্য হয় না। লাস্ট পয়েন্ট, লিমিটেশনসে উপাত্তের বিশুদ্ধতার ওপর নির্ভরতা, ডিপেন্ডেন্স অন দ্য পিওরিটি অফ ডেটা। এটা কি বলছে? আর্থিক বিবরণীর উপাত্তগুলি মানে যে ডেটাগুলো থাকে, যে ইনফরমেশানগুলো থাকে, তার বিশুদ্ধতার উপর আর্থিক বিবরণী বিশ্লেষণের কার্যকারিতা নির্ভর করে। আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে ইনফরমেশানগুলো দেবে আমি তার ওপরে অ্যানালিসিস করব। তাহলে এই ইনফরমেশানগুলোই যদি ভুল হয় তাহলে আমাদের অ্যানালিসিসও ভুল হবে। তাহলে আমাকে অ্যানালিসিস করতে গেলে যে ডেটাগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আছে বা ডিসক্লোজ করা হয়েছে তার উপরে ডিপেন্ড করতে হবে। দেনাদারে কত অংশ কুড়িন হিসেবে গণ্য করা হবে বা অবচয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হবে, ক্লোজিং স্টক ক্যালকুলেশনের ক্ষেত্রে কিভাবে করা হবে, এগুলোর বিভিন্ন ব্যাপার আছে। যেমন অবচয়ের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন অনেকগুলো মেথড আছে, স্ট্রেট লাইন মেথড আছে বা রিডিউসিং ব্যালেন্স মেথড আছে, আমরা কোনটা নেব? ক্লোজিং স্টক ক্যালকুলেশনেরও অনেক মেথড আছে, এটা আমরা পড়বো, কস্টে পড়বো যে ক্লোজিং স্টক ক্যালকুলেশনের মেথডগুলো কী কী। তাহলে সেইখানে কোন বিষয়টা আমরা গণ্য করব সেটা কিন্তু হিসাবরক্ষকের ব্যক্তিগত মতামতের ওপরই নির্ভর করে। অর্থাৎ আমি স্ট্রেট মেথড নেব না রিডিউসিং ব্যালেন্স মেথড নেব, সেটা কিন্তু যে অ্যানালিসিস করছে তার মতের ওপরই নির্ভর করছে। তাই অনেক সময় এই ইনফরমেশানগুলো কিন্তু নির্ভরযোগ্য নাও হতে পারে, তো এক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে। তো এইগুলো হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের লিমিটেশনস বা সীমাবদ্ধতা। আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের একটা ছোট টপিক দিয়ে আমরা আজকের পড়াটা শেষ করব। সেটা হচ্ছে টুলস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, মানে আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ারগুলো কী কী। হাতিয়ার মানে যেগুলো সাহায্যে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করে থাকি, সেই টুলসগুলো। দেখো এখানে 6টা টুলস আছে। কি কি আছে? ফার্স্ট, কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তার আন্ডারে দুটো আছে, কম্পারেটিভ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। সেকেন্ড হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট, তার আন্ডারেও দুটো আছে, কমন সাইজ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। থার্ড, রেশিও অ্যানালিসিস। ফোর্থ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ফিফথ হচ্ছে ফান্ড ফ্লো স্টেটমেন্ট। আর সিক্সথ হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস।
এইগুলো হচ্ছে টুলস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এর মধ্যে প্রথম চারটে তোমাদের সিলেবাসে আছে, অর্থাৎ কম্পারেটিভ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট, রেশিও অ্যানালিসিস আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই চারটে তোমাদের সিলেবাসে আছে। ফান্ড ফ্লো স্টেটমেন্ট আর ট্রেন্ড অ্যানালিসিস তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে নেই। কিন্তু কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে হোয়াট আর দ্য টুলস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, তাহলে কিন্তু সব কটাই লিখতে হবে, অর্থাৎ 6টাই আমি লিখব। এই যে প্রথম চারটে সম্বন্ধে অঙ্ক আছে এবং ডিটেলসে আমরা পরবর্তী ভিডিও এক এক করে পড়ব। তো পরের ভিডিওতে আমরা কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টের কম্পারেটিভ ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করব।